হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজনদা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। তাহলে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। কি? অংশীদারি কারবার। অংশীদারি কারবার এর ইংলিশ ওয়ার্ডটা শুনে তোমাদের একটু কেমন লাগবে? কি? পার্টনারশিপ বিজনেস। কথাটা শুনে একটু ভালো লাগলো না? কি বিজনেস? এবার দেখো, তোমরা অনেকেই বিজনেস করতে চাও, মানে অনেকের মাথায় অনেক রকম বুদ্ধি আছে। হ্যাঁ, আমি আজকে চলো একটা পেনের ব্যবসা খুলবো, আজকে আমি একটা খাতার ব্যবসা খুলবো, বা আরও অনেকে অনেক রকম ব্যবসার কথা ভাবে। দেখো, পার্টনারশিপ বিজনেস কি? তোমরা যেসব বিজনেস ভাবো, আপাতত তোমাদের মাইন্ডে যা আসে সেগুলো কি, নিজে একটা বিজনেস করবো, নিজে সব করবো। পার্টনারশিপ বিজনেস মানে তিনটে বন্ধু মিলে বা কয়েকজন মিলে আমরা বিভিন্নভাবে, সেগুলো বিভিন্ন পদ্ধতি হয়, বিভিন্ন মার্জিন হয়, সেই সেট করে আমরা একটা বিজনেস স্টার্ট করব। সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস। আজকের আমি লেকচার 1 শুরু করছি। কি? এটা অধ্যায় নাম্বার 14। আমি তোমাদের শেখাবো যে পার্টনারশিপ বিজনেস আমাদের টেনের ক্লাস অনুযায়ী আমাদের কী কী দিয়েছে আর কি বুঝিয়েছে। দেখি কি বলেছে আমাদের। দেখো, আমাদের পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারি কারবার কাকে বলে একটা ছোট একটা দিয়ে দিয়েছে, যেটা আমি এক্ষুনি বললাম যে অংশীদারি কারবার কি, যে আমরা কয়েকটা বন্ধু মিলে বা কয়েকটা বিজনেস পার্টনার যারা হয়, 2-3টে বিজনেস পার্টনার মিলে একটা ব্যবসা খুললো, সেই ব্যবসায় যা লাভটা হলো সেটা নিজের মধ্যে সবাই নিজের মধ্যে বেটে নিল সবাই। ঠিক আছে? তো সেটা আমি কীভাবে ইউজ করি দেখো। মানে অংশীদারি কারবার তাহলে সংজ্ঞাটা কীরকমভাবে দেখো। দেখো, সংজ্ঞা নিয়ে ভয় পাবে না, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, শুধু আমি জানাচ্ছি যে জিনিসটা কি। অংশীদারি কারবার, কারবার কি হচ্ছে জিনিসটা? তাহলে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যেসব সংগঠন গড়ে তোলে। দুই বা ততোধিক ব্যক্তি, আমি নিজের মতো করে লিখছি। দেখো, দুই বা ততোধিক ব্যক্তি, আমি যেটা মুখে বললাম সেটাই আমি কীভাবে লিখছি। দেখো, দুই বা ততোধিক ব্যক্তি একটি সংগঠন বা একটি ব্যবসা, আমি ব্যবসায় বলছি, ঠিক আছে, একটি ব্যবসা খুললে, একটি ব্যবসা বাণিজ্য, যদি একটি ব্যবসা বাণিজ্য শুরু করেন, একটি ব্যবসা বাণিজ্য শুরু করেন, কি আমি যেটা বললাম সেটা পড়ি একবার। কি বলেছে? দুই বা ততোধিক ব্যক্তি একটি ব্যবসা বা বাণিজ্য শুরু করেন, তাকে যদি শুরু করে, দুই বা ততোধিক ব্যক্তি একটি ব্যবসা শুরু করলে তাকে কি বলে? আমি যেটা টপিকটা পড়াচ্ছি তাকে অংশীদারি কারবার বলে। অংশীদারি মানে পার্টনারশিপ বিজনেস একটা তারা তৈরি করলো, অংশীদারি কারবার, কারবার। এবার দেখো, আমাদের এই যে অংশীদারি কারবার, এটা আমাদের কয়েকটা নীতির উপর নির্ভর করে। কি শোনো, অংশীদারি কারবার, আমি যদি কোনো বিজনেস খুলতে চাই, সেই বিজনেস তো নিশ্চয়ই এমনি খোলা যাবে না। সেটার জন্য কি লাগে? আমাদের একটা বিজনেস খোলার জন্য, এটা আমি কি বলেছিলাম, এই যে এই চ্যাপ্টারটা, এটার সাথে লিঙ্ক আছে চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ, এসবের ক্ষেত্রে। কেন লিঙ্ক বলেছিলাম? ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই, ওই ফর্মুলাগুলো লাগবে না, কিন্তু এখানটায় ওরকম টাকা পয়সার হিসাব আছে বলে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটা মানে ওগুলোর সাথে লিঙ্কড আছে। যারা তোমরা কমার্স পড়তে চাইছো বা এসবে, তাদের এই জিনিসগুলো খুব জরুরি লাগবে। ঠিক আছে? কি বলছি এবার, ব্যবসার কথা। কি? আমাদের কোনো ব্যবসা তৈরি করতে গেলে অনেক সময় অনেক ব্যবসা, যেমন আজকালকার অনলাইনের ব্যবসা, অনেকে 0 টাকাও শুরু করতে পারে। কিন্তু কি, তোমাদের একটা ব্যবসা শুরু করতে গেলে একটা মূলধন লাগবে। আর কি, তোমাদের মূলধনের সাথে সাথে যে বন্ধুরা তোমার সাথে সাথে আছে, মানে বন্ধু বা যারা পার্টনার যারা তোমাদের সাথে আছে, 2 জন আছে, 3 জন আছে, তুমি একজন, আরও 2 জন 3 জন, তারা যে মূলধন দেবে এই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, যারা যে হিসাবে লোকজন মূলধন দেবে, সেই হিসাবে যে টাকাটা আমরা ইনকাম করব, অর্থাৎ ইনকাম তো হবে, আর যেটা আমি দিয়েছি সেখান দিয়ে যে লাভটা পাচ্ছি, সেই লাভটা আমরা নিজেদের মধ্যে হতে পারে আমি সমান ভাগে ভাগ করতে পারি, আর দ্বিতীয়ত হতে পারে আমি নিজের মধ্যে নিজের ওই যে
যে হিসেবে আমরা টাকা দিয়েছি সেই হিসেবে আমরা নিজেদের মধ্যে লাভটা ভাগ করে নেবো। আরেকটা কী হতে পারে, অনেকে কি টাকা তো দিয়ে দিয়েছে সবাই, ধরো একটা বিজনেস খুললাম কি 2000 করে 5 জন দিল, ঠিক আছে, কিন্তু একটা ছেলে হঠাৎ করে বলে উঠবে যে আমি তো বেশি খেটেছি, আমি তো এই বিজনেসের জন্য আমার আমার মানে মানে কী বলে আমার অবদান অনেক, আমি অনেক কিছু করেছি এই বিজনেসের জন্য, আমি সবাইকে তৈরি করেছি, সবাইকে নিয়ে চলছি, এটা আমার অবদান অনেক। তা সেক্ষেত্রে সেই ছেলেটা আবার বলবে যে তাহলে আমাকে তাহলে বেশি টাকা দিতে হবে। এই সব নিয়ে তাকে কত টাকা বেশি দেবো, কী হিসেবে বেশি দেবো, সেই জিনিসগুলো নিয়েই আমরা এই চ্যাপ্টারে খেলা করব। কি এই চ্যাপ্টার খেলা মানে কি, এখানে যেহেতু অঙ্ক দিয়েছে তাদের বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই, অঙ্ক যেভাবে বলেছে সেগুলো সেরকমভাবে সলভ করতে থাকবো, ঠিক আছে। এবার ব্যবসা বুঝে ফিল নিয়ে যে কীভাবে ওরা বলছে, ঠিক আছে, এর মধ্যে খুব একটা বেশি ফর্মুলা নেই, যেটা বলেছে সেটা আমাকে মন দিয়ে বুঝতে হবে। এবার দেখো এই চ্যাপ্টারটার আগে তোমরা একবার অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা দেখে আসতে পারো, কারণ অনুপাত সমানুপাতের একটা জাস্ট কনসেপ্ট এখানে কাজে লাগবে, ওই কীভাবে অনুপাতে ভাগ করা হয় সেই জিনিসগুলো তোমাদের একবার কাজে লাগতে পারে, ঠিক আছে। এখন তাহলে আমি এই চ্যাপ্টারটা শুরু করছি কিসের মাধ্যমে, আমি বলছি এই অংশীদারি কারবার কয়েকটি নীতির উপর নির্ভর করে। অংশীদারি কারবার কয়েকটি নীতির উপর নির্ভর করে। এটি দেখো আমি যেটা লিখছি, এটি কয়েকটি নীতির উপর নির্ভর করে, নীতির উপর নির্ভরশীল। কি নীতিগুলো, কি নীতিগুলো যেটা আমি মুখে বললাম, মূলধন, যে আমরা 3-4টে বন্ধু মিলে যে মূলধন দিচ্ছে সেই মূলধনের অনুযায়ী তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। তো সেটা আমি ফার্স্টে কী লিখব, একের দাগে লিখব কি মূলধন, ঠিক আছে। তার নেক্সট কী লিখব, মোট পরিমাণ, কি না মূলধনের মধ্যে কি মোট যে আমরা পরিমাণ টাকা দিচ্ছি সবাই, সেটা আমরা নিজেদের মধ্যে সমান ভাগে অথবা নিজেদের মধ্যে আমরা সবাই আলোচনা করে একটা নির্দিষ্ট অনুপাতে আমরা সবাই ভাগ করে নেব, সেটা আমি কে লিখছি, মোট পরিমাণ সমানভাবে বা কি সর্বসম্মত মানে সবাই যদি অনুমতি দেয়, সর্বসম্মত অনুপাতে সবাই ভাগ করে নেবে, সবাই ভাগ করে নেবে হলো। এরপর কি আমাদের তো মূলধন হলো, এরপর কি আমাদের রয়েছে কি লভ্যাংশ বন্টন। এবার কীভাবে হবে না, আরেকটা কি ব্যবসা পরিচালনার ভাতা, এটা লাল করে দিয়ে লিখি, ব্যবসা পরিচালনার ভাতা। এই জিনিসটা কি আমি এক্ষুনি একটু আগে মুখে বললাম, কি কোনো ব্যক্তি ধরো একটা লোক মানে একটা ধরো সংগঠন তৈরি হলো বা একটা ধরো বিজনেস তৈরি হলো, সেখানটা একটা ব্যক্তি মানে 4 জনের গ্রুপে একটা ব্যক্তি হঠাৎ করে বলে উঠলো যে আমি এই বিজনেসের প্রতি বেশি খাটনি করেছি, আমি এই বিজনেসে নিজের অনেকটা দিয়ে দিয়েছি, মানে নিজের টাকা হোক, নিজের শ্রম হোক, নিজের বুদ্ধি হোক, অনেক কিছু দিয়ে এই বিজনেসটা আমি দাঁড় করিয়েছি, তাহলে আমার কিছু এক্সট্রা টাকা পাওয়া উচিত। তা সেটা কি এই যে ব্যবসা পরিচালনার ভাতা, এই ভাতা হচ্ছে গিয়ে যে ব্যক্তি বেশি শ্রম দেবে বা বেশি টাকা দেবে সেই অনুযায়ী তাকে এক্সট্রা ভাতা দেওয়া হয়, ভাতা মানে এক্সট্রা টাকা সেই হিসেবে তাকে দেওয়া হবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে
ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কি অংশীদারদের প্রত্যেকে কেউ অংশীদার মানে কি, যারা এই ব্যবসায় অংশগ্রহণ করেছে, তাই জন্যই তো এখানে অংশীদারি কারবার মানে অনেক সময় এটা বাংলা অ্যাকচুয়ালি ওয়ার্ড নয়, কিন্তু কারবার কথাটা তোমরা অনেকে শুনেছো কি আমাদের এই কারবার আছে, আমাদের এই জিনিস আছে, এই কথাটার অর্থ বিজনেস, কারোবার, ঠিক আছে, এই কথাটার অর্থ বিজনেস। বাংলা কথায় যেটা বলে এটা হচ্ছে আমাদের ব্যবসা। কারোবারের বাংলা যে অর্থ সেটা হচ্ছে ব্যবসা। অংশীদারি মানে অনেকজন অংশগ্রহণ করে সেই ব্যবসাটাকে গঠন করেছে, সেটা হচ্ছে অংশীদারি কারবার। কি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অংশীদারদের মধ্যে কেউ যদি বেশি শ্রম বা টাকা দিয়ে থাকেন কি কেউ যদি বেশি শ্রম বা টাকা দিয়ে থাকেন, তবে তাকে বেশি ভাতা, তাকে সর্বসম্মতভাবে মানে সবার থেকে সাথে আলোচনা করে সবার অনুমতি নিয়ে সর্বসম্মতভাবে কি সে এক্সট্রা টাকা নেবে, সর্বসম্মতভাবে তাকে সর্বসম্মতভাবে অতিরিক্ত ভাতা নির্ধারণ করা হবে, অতিরিক্ত ভাতা তাকে দেওয়া হবে, অতিরিক্ত টাকা তাকে দেওয়া হবে। এই জিনিসটা বুঝলে? এই জিনিসটা আমি বোঝানোর পর আমরা ফার্স্টে কী দেখলাম, দেখো বইতে আরও একটা পয়েন্ট দিয়েছে, সেই পয়েন্টটা আমি ভাবছি না এখন করানোর দরকার আছে, ঠিক আছে। কি আমরা কি দেখলাম, অংশীদারি কারবার কাকে বলে? অংশীদারি কারবার কি পার্টনারশিপ বিজনেস। অংশীদার মানে হচ্ছে গিয়ে কয়েকজন যে বিজনেসে অংশগ্রহণ করেছে, আর কারবার হচ্ছে কারোবার, এইরকম একটা ওয়ার্ড দিয়েছে, কারোবার মানে এটা বাংলায় যে আমাদের ওয়ার্ড যেটা হচ্ছে ব্যবসা, ঠিক আছে। তা সেটা কি, দুই বা ততোধিক ব্যক্তি একটি ব্যবসা বাণিজ্য শুরু করলে তাকে অংশীদারি কারবার বলা হয়, তাকে অংশীদারি কারবার বলে। হলো। এরপর এটি কয়েকটি নীতির উপর নির্ভরশীল। নীতিবান ঠিক লিখেছি, নীতিবান ঘুরে গেছে, সরি নীতিবান ভুলে গেছিলাম আমি। কী হবে? 9 দীর্ঘী তয় হস্যি, উল্টে দিয়েছিলাম না। তা কি বললাম, এটি কয়েকটি নীতির উপর নির্ভর করে। সেটা কি, ফার্স্টে মূলধনের উপর, কি মূলধন সবাই নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে পারে, বা সর্বসম্মতভাবে নিজেদের মধ্যে নির্দিষ্ট একটা অনুপাতে ভাগ করে নিতে পারে। কি আমি যে হিসেবে টাকা দেবো, ধরো আমি 10 টাকা দিলাম, 10 টাকা কম হয়ে যাচ্ছে, তবু আমি বলছি আমি 10 টাকা দিলাম, আমার একটা বন্ধু যে আছে সে 8 টাকা দিল, আর একটা বন্ধু 8 টাকা দিল, সবাই তো সমান ভাগে ভাগ করে নেবো না, কি সর্বসম্মতভাবে আমরা নির্দিষ্ট একটা অনুপাতে ভাগ করে নেবো। সেই অনুপাতটা কি সেটা আমি একটু পরে বলবো। এখন কি আরেকটা জিনিস, কি ব্যবসা পরিচালনা ভাতা কি, কেউ ধরো 5 জনের মধ্যে বললো যে আমি এক্সট্রা শ্রম দিয়েছি বা এক্সট্রা টাকা দিয়েছি, তাকে সর্বসম্মতভাবে তাকে ওই লভ্যাংশের মধ্যে তাকে কিছু এক্সট্রা টাকা দেওয়া হবে। এটার মধ্যে কয়েকটা তোমাকে কথা বুঝতে হবে। লভ্যাংশ কথার অর্থ কী? লভ্যাংশ কথার অর্থ আমি যে লাভটা পাচ্ছি, টোটাল লাভ, সেটা কয়েকজনের মধ্যে ভাগ যে করে দিচ্ছি, সেটাই হচ্ছে লভ্যাংশ, ঠিক আছে। মানে আমি এতটা লভ্যাংশ পাচ্ছি, মানে এই লাভের এতটা অংশ আমি পাচ্ছি, ঠিক আছে। এভাবে আমরা জিনিসটাকে বুঝবো। এবার আমি এই জায়গাটা মুছে আমি একটা অঙ্কের মাধ্যমে তোমরা দেখাবো যে আমি কি বোঝাতে চেয়েছিলাম এতক্ষণ। কি আমি এখন করব প্রয়োগ নাম্বার 2 এর অঙ্কটা। তোমরা একটু প্রয়োগ নাম্বার 2 এর অঙ্কটা একটু পড়ো, আমি ততক্ষণ একটু মুছি এটা। পার্টনারশিপ বিজনেস বা যে অঙ্কের যে কোনো চ্যাপ্টার মজার, পার্টনারশিপ বিজনেস একটু ফিল নিয়ে পড়ো যে কী কিসের কথা বলছি। আমি এখন ব্যবসা নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারটা শুনতে শুনতে তোমরা অনেকে হিসেবে ফাস্ট হতে পারবে, অনেকে একটা জিনিস দেখলে সেটা চটচট করে ক্যালকুলেশন করে নিতে পারবে, ঠিক আছে। কারণ তোমাদের
অনেকেই তোমাদের মাথায় এখন ঘুরে যে হ্যাঁ আমি বড় হয়ে ব্যবসা করব, অনেকের মাথায় নিশ্চয়ই ঘুরে যে আমি এই ব্যবসা করব ওই ব্যবসা করব, ঠিক আছে? তা সেরকম ভাবনা চিন্তা তোমরা এখন দিয়েই করতে পারো। আমি বুঝলাম জিনিসটা। এরপর কত প্রয়োগ নাম্বার কতটা বললাম, প্রয়োগ নাম্বার 2-এরটা এবার একটু করাবো। দেখি কী বলেছে অঙ্কটা, প্রয়োগ। চলো একসাথে পড়ি কি বলেছে। আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, মাথায় কি আমি অঙ্কের মাধ্যমে দেখিয়ে দেবো। দেখো আমাদের যে মূলধন, আমরা এখন কি করব, অনুপাত বার করব, ঠিক আছে? এই যে দেখো তবু আমি বলে দিই, ঠিক আছে? কী বলেছে, সুলেখা, জয়নাল ও শিবু যথাক্রমে 5,000 টাকা, 4,500 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। যদি বৎসরান্তে 1,150 টাকা লাভ হয়ে থাকে তবে লাভের টাকা কে কত পাবে? দেখো যখন বলে দেবে না যে লাভের টাকা কীরকমভাবে ভাগ হবে, ঠিক আছে? মানে লাভের যে টাকাটা সেটা কি অনুপাতে বা কিসের হারে সেটা ভাগ হবে, যখন সেটা বলে দেওয়া হবে না তখন কি আমরা বুঝবো, এই যে ওদের যে মূলধনের অনুপাত অনুযায়ী তারা ভাগ করবে নিজেদের মধ্যে টাকাটা, লাভের টাকাটা। মানে আমি যে একটু আগে যে উদাহরণ দিলাম, আমি ধরো 10 টাকা দিয়েছি, আমার বন্ধু রাজবীর ধরো 4 টাকা দিয়েছে, আরেকটা বন্ধু ধরো কেউ একটা আছে র্যামসাম যদুমধু, সে ধরো আরও 4 টাকা দিয়েছে, তো সরি 4 টাকা না 8 টাকা দিয়েছে, তাহলে 10, 8, 8 সবাই তো সমান ভাগে লাভটা যেটা পাবে সবাই তো সমান ভাগে পাবে না। তখন আমরা কী পাবো, আমরা তখন কি মূলধনের অনুপাতটা বার করব, ঠিক আছে? এবার আমি যেটা বললাম সেটা কীভাবে লিখি দেখো, প্রয়োগ নাম্বার কত 2, প্রয়োগ নাম্বার 2-এরটা করাচ্ছি। হ্যাঁ, প্রয়োগ নাম্বার 2 কি, সুলেখা, জয়নাল ও শিবু যথাক্রমে 5,000 টাকা, 4,500 টাকা ও 7,000 টাকা দিয়েছে। তা আমি এখানে ফার্স্ট লাইন লিখবো না যে ওরা কত টাকা দিয়েছে, ওটা তো বইতে বলেই দিয়েছে। আমি এখানে লিখবো কি, এদের তিনজনের মধ্যে টাকার অনুপাত কি। আমি কীভাবে লিখবো দেখো, সুলেখা কি, তারপরে জয়নাল ও শিবু তো, হ্যাঁ শিবু সুলেখা, জয়নাল ও শিবু এর এদের মূলধনের অনুপাত কত হবে। আমি মূলধনের অনুপাতটা বার করছি কেন, আমরা দেখতে চাইছি ওরা কি অনুপাতে টাকাগুলো দিয়েছে, ঠিক আছে? এটা দেখো আমাদের যে এই ক্লাস 10-এর যে অঙ্কগুলো দেওয়া হবে সেগুলো দেখবে একটা ভালো ফিগারে আসার মতোই অনুপাতগুলো দেয়, খুব একটা খারাপ দেয় না, কারণ অঙ্ক এরা জটিল করতে যায় না। এটা রিয়েল লাইফ বিজনেস নয় যে কেউ 5,899 টাকা দেবে, ঠিক আছে? এখানে ওই সেই 6,000 টাকাই দেবে, 7,000 টাকাই দেবে বা 7,400 টাকা দেবে, এরকমভাবে, ঠিক আছে? যেগুলো ছোট ফিগারে যেগুলো কনভার্ট করা যায় সেরকমভাবেই আমাদের ক্লাস 10-এ দেবে, এটা রিয়েল ফিগার কখনোই দেবে না, ঠিক আছে? কি অনুপাত ইকুয়ালস টু কত, 5,000 = 4,500 = 7,000। তোমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা নিশ্চয়ই অনেকেই করে এসছো, তারা জানো এই যে শূন্যগুলো আছে পিছনের এগুলো আমরা এখান থেকে কেটে দিতে পারি। তো সেক্ষেত্রে আমি এই অনুপাতটা কী করে লিখবো, 50:45:70। আমি দেখতে পাচ্ছি এটা আরও 5 দিয়ে ভাগ যাচ্ছে প্রত্যেকটা, তাহলে কি 5 × 10 = 50, 5 × 9 = 45, 5 × 14 = 60। তাই কি আমি দেখতে পাচ্ছি সুলেখা, জয়নাল ও শিবু এদের মূলধনের অনুপাত দেখতে পাচ্ছি 10:9:14। এবার একটা কথা বলি শোনো, এই যে আমাদের যদি কোনো কিছু বলে না দেয় যে কিসের আকারে এরা নিজেদের মধ্যে লাভটা ভাগ করে নেবে, সেক্ষেত্রে আমরা সর্বদা করব কি, আমরা মূলধনের অনুপাতটাকেই আমরা কি লিখবো, লভ্যাংশের অনুপাতে আকারে লিখবো। সুতরাং লভ্যাংশের অনুপাত কত, লভ্যাংশের অনুপাত ইজিকলস টু কত, লভ্যাংশের অনুপাত ইকুয়ালস টু কি 10:9:14। কি বললাম যে যখন আমাদের কোনো কিছু বলবে না যে কিসের অনুপাতে ভাগ হবে, তখন আমরা কি লভ্যাংশের অনুপাতেই ভাগ করব। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এরপর কি,
এরপর আমাদের বৎসরান্তে কত টাকা লাভ হয়েছে? 11,550 টাকা। আমাদের বৎসরান্তে লাভ হলো 11,550 টাকা। তাই আমি দেখি যে আমাদের 11,550-এর মধ্যে এই সুলেখা দিদি, আমাদের সুলেখা দিদি তো, হ্যাঁ নিশ্চয়ই দিদি হবে, এই যে আমাদের সুলেখা দিদি সে কত টাকা পাবে। ঠিক আছে, এরকমভাবে তোমরা যদি ভাবো যে আমি ধরো কলেজে আছি, মানে স্কুলে আছি, তোমরা ধরো আমার একটা বন্ধু কী করতো শোনো, যে তার বাবার পেনের দরকার ছিল। ঠিক আছে, এবার সে কি পেন তো তার কিনে, মানে অনেকগুলো পেন থাকতো, সে পেন মানে ইউজ করে করে রেখে দিত। রিফিলটা বার করে পেনের যে বাকি যে অংশটা সেটার সাথে নতুন একটা রিফিল ভরে সে ধরো 5 টাকার পেন, সেটা 5 টাকা স্কুলে গিয়ে বেচে দিত, বলতো যে এই নে ধরো একটা নতুন পেন। আমার একটা বন্ধু ছিল এরকম, সে ব্যবসা করতো। দেখো তোমাদের মাথায় এখন অনেক ব্যবসার আইডিয়া ঘুরতে পারে যে কিরকম কী করবো ব্যবসার, এরকমভাবে ছোটোখাটো তোমরা এরকম শুরু করতে পারো। কেউ ধরো শুরু করলে খাতা কিনছি, আরও 2 কেজি খাতা কিনে আমি স্কুলে বিক্রি করে দেবো, এরকম ব্যবসাও হয়। এসব আমার মাথাও ঘোরে। যাই হোক, এটা কি আমি সেই বন্ধুর কথা বলেছি যে সেটা তোমরা চিনবে পরে, তাদের সাথে শীঘ্রই দেখা করাবো। সেসব বন্ধু যারা ব্যবসা ছোটোবেলা থেকে ভেবে আসছে, ব্যবসা কীভাবে করবো, ব্যবসা কীভাবে হবে, তার ছোটোবেলা দিয়ে ভাবে, তাদের ঘটনাই বলছি। ঠিক আছে, তো এখন কি লভ্যাংশের অনুপাত যেটা বললাম সেটা আমরা কি এই 10:9:14। ঠিক আছে, তা সেক্ষেত্রে সুলেখা দিদি আমাদের যে সে কত টাকা পাবে? সুলেখা দিদির মানে কত ছিল? 11,550 টাকা লাভের আমাদের সুলেখা দিদি লিখছি না, দিদি লিখলে অ্যালাউ করবে না। লাভের সুলেখা এর লভ্যাংশ মানে এই টাকাটা দিয়ে সে কত টাকা পাবে, তা সে যখন ইনভেস্ট করেছে কোনো কিছুতে টাকা তো পেতে হবে, বুঝলে? সুলেখার লভ্যাংশ কত? ইকুয়ালস টু 10 ঠিক আছে 10 + 9 + 14 ইন্টু কত? ইন্টু হচ্ছে আমাদের 11,550 হলো 10 আর 9 19, 19 আর 14 33। বুঝলে? আশা করি বুঝে গেছো। এই জিনিসটা কি করেছি দেখো, আমাদের মধ্যে ধরো 3টে ছেলে আছে। ঠিক আছে, 3টে ছেলের মধ্যে আমরা যদি যে টাকা দিয়েছি সেটার মূলধনের অনুপাত 1:2:3। তা সেক্ষেত্রে আমার ধরো টোটাল 12 টাকা লাভ হয়েছে। তাহলে আমি যে আমার যে 1% যে টাকাটা দিয়েছে, মানে একের ভাগ কত হবে? তাহলে 1/1 + 2 + 3 ইন্টু 12 টাকাটা। ঠিক আছে, আমরা সেভাবে এই হিসাবটা করছি। কি লভ্যাংশের অনুপাত আমরা এরকমভাবে হিসাবটা করে নিচ্ছি। কারো যদি এটা কোনো কোয়ারি থাকে সে কি আরেকবার যেটা বলছি প্রথম দিয়ে দেখো কি বলেছি কি। ঠিক আছে, আমি 2বার কথাটা বলে দিলাম। এরপর কি 10 এটা যোগ করলে কত আসে? 10 আর 9 19, 19 আর 14 যোগ করলে 33 ইন্টু 11,550। 3 11 33, 11 1 11, 0 5 11 55। এবার দেখি এইটা কাটাকুটি করলে কী আসে? 3 3 9, 3 5 15, 0। তাহলে কত পাচ্ছে আমাদের যে সুলেখা দি, তা সে কত পাচ্ছে? 3,500 টাকা। এখানে আমাদের কোশ্চেনে কী বলেছিল জানো? আমাদের কোশ্চেনে বলেছিল যে তবে লাভের টাকা কে কত পাবে। আমি সুলেখাদির বার করে নিয়েছি। এরপর কে আমাদের বাকি আছে? জয়নাল বাবু আর শিবু বাবু। এই দুজনেরটা আমি এরকমভাবেই একই প্রসেসে আমরা বার করে নেব। ঠিক আছে, এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবে। কি তোমরা নিশ্চয়ই অনেকে জানো, বা যারা জানো না দেখে নাও, এই জিনিসটা তোমরা মনে রাখবে। কি করেছি যে আমাদের টোটাল ভাগের মধ্যে সেটা আমি 3 জনের মধ্যে তাদের অনুপাত অনুযায়ী কীভাবে ভাগ করব? উপরে যার জন্য আমি বার করছি সেটা উপরে লিখব, আর নিচে সেই অনুপাতের যোগফলগুলো লিখে দেবো। ঠিক আছে, এরপর কি 11,550 টাকা লাভের আমাদের কি জয়নাল বাবু। এবার জয়নালের লভ্যাংশ ইকুয়ালস টু কত হচ্ছে? 9/33 ইন্টু 11,550। দেখো ফার্স্টবার কাটাকুটি করতে আমার কষ্ট হয়েছিল, কিন্তু সেকেন্ডবার তো করতে আর কষ্ট হবে না, কারণ আমি অ্যান্সার জানি। কি এরকম কিন্তু মাথা খাটাবে, সববারে কিন্তু খাটনি করতে হয় না, কারণ একবার আমি কাটাকুটি করে নিয়েছি, আমি সেটা রেজাল্টটা জানি।
পরের বার আমি একই জিনিস দেখো, পরীক্ষার সময় এই কোশ্চেনটা তোমাকে পুরোটা লিখে লিখে দেখাতে হবে। এই কোশ্চেনের মধ্যে কিচ্ছু নেই একবার বুঝে গেলে, এই পুরো চ্যাপ্টারের মধ্যে কিচ্ছু নেই যদি একবার বুঝে যাও কি, কিন্তু তবুও অত বড় কোশ্চেন মানে তোমাকে অ্যান্সারটা বসে পরীক্ষা খাতা লিখতে হবে। আমি এরপর বলবো যে কোন চ্যাপ্টার দিয়ে কীরকম কী অঙ্ক করতে হবে, কারণ এই এত বড় অঙ্ক তোমার যদি মাথা খেলে যায় তুমি অঙ্কটা করতে পারো, নয় এই অঙ্ক এত বড় অঙ্ক করার কোনো দরকার হয় না, ঠিক আছে। কারণ এর অপশনালে অনেক অঙ্ক থাকে। অনেক অঙ্ক কি এর অপশনালে ওই যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অঙ্কগুলো থাকে, দুটো অপশান। এটা কি, এটা এত বড় তোমাকে চেহারা বানাতে হবে, আর একটা কি তোমাকে ক্যালকুলেশনে ফার্স্ট হয়ে চক্রবৃদ্ধির অঙ্ক করতে হবে, যে কোনো একটা তোমাকে করতেই হবে। 5 নং 45 5 নম্বর 4 3 নং 27 4 31 টাকা। একটা ভাই আমাকে কয়েকদিন আগে কমেন্টে বলছিল যে কি তার এই ক্যালকুলেশনগুলো বুঝতে সমস্যা হচ্ছে। দেখো আমি ক্যালকুলেশনগুলো তোমাদের সামনেই করছি, তোমাদের সামনেই করে করে দেখাচ্ছি যে কী হচ্ছে আর কী না হচ্ছে। এখানেও যদি তোমাদের ক্যালকুলেশনের সমস্যা হয় তাহলে কি আমি এখানে পাশে প্রত্যেকটা এই 21x4 এরকম বসে বসে গুণ করতে বসবো? বললে আমি সেটাও করতে পারি। কি এই যে 350x9, দেখো যারা গুণটা বুঝতে পারলেন না আমি সেটা তাদের করে দেখাচ্ছি। কি 350x9, যারা বুঝতে পারলেন না 0 9 0 0 5 নং 45 5 বসলো, হাতে আমার 4 এরকম ভাই কর গুণে করবে। 3 নং 27 হাতে কর গুনবে কি 27 28 29 কষে হয়ে গেল, যাই হোক 28 29 30 31, তা কী হলো 3150 টাকা আমাদের ফাইনালি কি বেরোলো। কি জয়নাল বাবু, এখনও কিন্তু একটা বাবু বসে আছে, কে শিবু বাবু। এই শিবু বাবুর কত বেরোয় দেখি, নিচে লিখবো কি ধরো এটার অ্যান্সারটা আমি পাশে লিখে দিই, তাহলে আমি নিচে লিখতে পারবো। এটার অ্যান্সারটা আমি পাশে লিখে দিই, কি 3150 টাকা, ঠিক আছে। এরপর কি 1150 টাকা লাভের জয়নাল না, এবার আমাদের আসছে শিবু বাবু। শিবু, আমি বাবু বলছি, কেউ কিন্তু বাবু ভাই লিখে আসবে না, ঠিক আছে। কত তার 14 ভাগ ছিল, 14/33 ইন্টু 11,550। একটা কথা যেটা আগেও বলেছি কি আমরা এটার কাটাকুটির রেজাল্টটা আমরা জানি। আমি যদি 11,000, এটা সববারে কোশ্চেন করো না, এটাই বলছি কীভাবে জানি। আমি একটু আগে ক্যালকুলেশনটা করলাম, 11,550কে যদি 33 দিয়ে ভাগ করি কত আছে, অ্যান্সার আমি একটু আগেই বার করলাম। আমি তাহলে পরের বার সেটা রিপিট আর করবো না, ক্যালকুলেশনটা করবো না, আমি ডাইরেক্ট কেটে দেবো, ঠিক আছে। তোমরা এই সব কিছুতে কেন করো না আমি জানি, ক্যালকুলেশনে তোমাদের অনেকের ভয় লাগে, তোমরা অনেক করতে সমস্যা, আমি সেটা সলিউশনে বলেছি। আমি যখন ক্যালকুলেশনগুলো বলছি একটু পজ করো, ক্যালকুলেশন করো, নিশ্চয়ই গুণ তো জানো সবাই, সেই গুণটুকুই আমি করতে বলছি এখন, ঠিক আছে। 350 গুণ নিজের হাতে করো, আমি তো করে দেব, কিন্তু পরীক্ষার হলে তোমাদেরকে গিয়ে লিখতে হবে, ঠিক আছে। এরপর কি 0 5 14 কত হয়, এবার আমি 5 14 বলে দেবো 70। এবার ভাবে কীভাবে হচ্ছে জিনিসটা, এরকমভাবে কনফিউজ হয়ে না, নিজের হাতে পাশে করো। 3 14 42 আর সাথে কত হয় 49,4900 টাকা। এই জায়গাটা দেখতে পাচ্ছ সবাই, এই জায়গা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছ হয়তো, ঠিক আছে। তা আমি তিনজনের, আমাদের সুলেখা দিদি বা সুলেখা আন্টি যে যা বলতে পারো, সুলেখা দিদি, জয়নাল বাবু আর শিবুবাবুর আমরা টোটাল টাকাগুলো বার করলাম, তারা লভ্যাংশে কত টাকা পাবে। হলো 2 অঙ্কটা কমপ্লিট করলাম। এরপর দেখি কত অঙ্কটা করতে পারবো। এরপর আমরা একবার প্রয়োগ নাম্বার 5 অঙ্কটা করাই। এই অঙ্কটা যতই সহজ তার থেকে বড় অঙ্ক বুঝিয়ে করতে গেলে সময় লাগবে। সেক্ষেত্রে তোমরা বুঝে রাখবে এই যে অঙ্কগুলো 5 মার্কসে একটা অঙ্ক আসে, দেখতে পাচ্ছ কত বড় চেহারা। এই অঙ্কগুলো 5 মার্কসে আসে, এরকমভাবে তোমাদের পর অঙ্কগুলো আমি যেরকমভাবে নামালাম সেরকমভাবেই নামাতে হবে, তারপরে গিয়ে তোমরা 5-এ 5 পাবে। এটা ভেবো না যে কিছু মুখস্থ করবো স্টেপ বা কিছু, কি আমাদের পরপর এই অঙ্কে যা যা মাথায় আসছে আমরা তাই করতে থাকবো। আশা করি বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে। 5 মার্কসের একটা অঙ্ক, এই অঙ্কগুলো করতে আমি শিওর এই অঙ্কগুলো করতে তোমাদের 10 মিনিট সময় লাগবে। যারা একটু স্লো বা ক্যালকুলেশন টাইম লাগে তাদের 10 মিনিট থেকে 11 মিনিট সময় লাগবে। যারা একটু ভাবছো যে একটু ফাস্ট করব, এই অঙ্কগুলো কিন্তু ফাস্ট হয়েও করা যায়, আমি করে দিতে পারবো, কিন্তু তোমরা অনেকে বুঝতে পারবে না, ঠিক আছে। সেক্ষেত্রে যারা একটু ফাস্ট করতে পারছো একটু ফাস্ট করে বেরিয়ে যাও, কারণ এই অঙ্কগুলো একটু বড় রকম হয়,
ঠিক আছে। প্রয়োগ নাম্বার 5, যারা এই অঙ্কগুলো একবার দেখে নিয়েছো বা তোমাদের স্কুলে কলেজে হয়ে গেছে, তারা আমি বলার আগেই তোমরা অঙ্কটা করে তারপরে আমার সাথে একবার মিলিয়ে নাও যে তোমাদের ঠিক আসছে না ভুল আসছে। ঠিক আছে, কি প্রয়োগ দাগের 5 অঙ্কটা এখন আমি করাবো। 5 দাগে কী বলেছে, তিনজন অবসরপ্রাপ্ত ব্যক্তি, মানে যারা অবসর হয়ে গেছে বা মানে রিটায়ারমেন্ট যারা নিয়ে নিয়েছে, রিটায়ারমেন্ট কি 60 বছরের পরে, এবার তাদের মন হয়েছে এবার আমি একটা ব্যবসা করি। দেখো যারা চাকরি হয়ে গেছে এবার তো মানে খুব একটা কাজ থাকে না, যদি তারা খাটনিদার লোকজন হয় তাহলে ঠিক আছে আরেকটা কাজ শুরু করে দিই। কি 3জন ব্যক্তি অবসরপ্রাপ্ত, তারা কি একটা ভাবলো যে একটা ব্যবসা শুরু করি। কিসের ব্যবসা? লেদ কারখানা স্থাপন করে। 3টি অবসর ব্যক্তি লেদ কারখানা স্থাপন করে কিসের মাধ্যমে? প্রত্যেকজন 19,500 টাকা, 27,300 টাকা ও 15,600 টাকা দিয়ে, মূলধন দিয়ে। ঠিক আছে, স্থাপন করার পর 1 বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। প্রত্যেকজনের না, টোটাল 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, আমি আগে একটু আগে কী বলেছিলাম, যখন কিচ্ছু বলবে না তখন ওই মূলধনের অনুপাতটাই আমাদের লাভের অনুপাত হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমাদের বলে দিয়েছে যে আমরা কীভাবে ভাগ করব। আমরা কীভাবে ভাগ করব, এই যে একটা টোটাল টাকা বলে দিয়েছে 43,200 টাকার 2/3 অংশ। প্রথমে 43,000 পরপর ভাবো যে কী করবো আমরা, আমাদের অঙ্কে কিচ্ছু বলেনি। আমাদের অঙ্কে কী বলেছে, 43,200 টাকা আমরা লাভ করেছি। সেই মানে আমাদের এই অবসরপ্রাপ্ত দাদু জেঠু যে যা বলো, এই অবসরপ্রাপ্ত লোকজন কি বছর শেষে 43,000 বছর তো হ্যাঁ বছর শেষে 43,200 টাকা লাভ করেছে। সেই 43,200 টাকার মধ্যে তারা 2/3 অংশ, প্রথম ওই 43,200 টাকার 2/3 অংশ করব। সেই 2/3 অংশের কি যে টাকাটা আসবে সেটা আবার তারা সমান ভাগে ভাগ করে নেবে। সেটা তারা 3 ভাগে ভাগ করবে, সেটা আবার 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তারপরে যে বাকি ওই যে প্রথমে 43,200 টাকা দিয়ে যে আমি টাকাটা পেলাম সেটা আমি অনেক কিছু বলে দিলাম, একটু করে দেখাই। ঠিক আছে, তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে জানি আমি বলছিলাম যে তোমাদের কী কী পরপর ভাবতে হবে। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা তোমরা যদি কেউ একবার রোড ম্যাপ যদি মাথার মধ্যে এঁকে নিতে পারো যে কীভাবে কী হচ্ছে, তোমাদের অঙ্ক আর জীবনে ভোলাবে না। এই অঙ্কগুলো একবার রোড ম্যাপ মাথায় সাজিয়ে নাও যে আমি কার পরে কী কী স্টেপ করব। ঠিক আছে, কী বলছে 3জন অবসরপ্রাপ্ত, সেটা কিসের মাধ্যমে আসবে? প্র্যাকটিসের মাধ্যমে। কি বলছে শোনো, 3জন অবসরপ্রাপ্ত ব্যক্তি, সুতরাং 3জন ব্যক্তির মূলধনের অনুপাত এরকম লিখব, 3জন ব্যক্তির মূলধনের অনুপাত। কারণ আমি এখানে গল্প টল্প লিখতে যাচ্ছি না, তারা কী কারখানা স্থাপন করেছে, লেদ না তামানা, লেদ কী জিনিস, হ্যাঁ যাই হোক লেদ তামানা কী সেগুলো কী করছে আমাদের জানার দরকার নেই। আমরা জাস্ট এখানে অনুপাত বার করব, সেটাই আমাদের দরকার। অনুপাত কত ইকুয়ালস টু 19,500, আমি নিচে লিখছি। ঠিক আছে, এটা এখানে ধরবে না। 19,500 ইস টু কত, 27,300 ইস টু 15,600। দেখতে পাচ্ছ এদের অনুপাতটাও আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা টাকা দিয়েছে, সবাই একরকম টাকা দেয়নি। 100 আমরা দেখতে পাচ্ছি শূন্যগুলো কাটা যাবে, 195 ইন্টু 273 ইন্টু 156। এরপর কি দিয়ে কাটা যাবে দেখি একটু, 7×14 5 7 35 7 9 63 7 321 4 7 28 321 7 63 7×14 হবে না, 7 দিয়ে 3 দিয়ে আমি দেখতে পাচ্ছি এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, 5×14 15, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 6 18 3 5 15 3 9 27 3 1 3 3 5 15 3 2 6। এরপর কি 5 3 65 7 3 91 5 3 65 7 3 91 ইন্টু 4 3 52। আমি কী করেছি বুঝতে পারলে সবাই? কি তোমরা এরকমভাবেই ভাগ করবে, তোমরা হয়তো অনুপাত সমানুপাতের অঙ্কগুলো দেখেছো, কি তোমরা এইভাবেই ভাগ করবে প্রত্যেকটা অঙ্ক। কি প্রথমে 5 3 65 7 3 91 আর কি 4 3 52। তা সেক্ষেত্রে 3জন ব্যক্তির মূলধনের অনুপাত আমরা বার করলাম। এরপর কি করব,
এরপর আমাদের প্রথম ক্ষেত্রে কি বলেছে, ওই প্রথম ক্ষেত্রে আমাদের বলেছে 43,200 টাকা লাভের মধ্যে 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে। সেটা আগে লিখবো, লাভের পরিমাণ আমি লিখবো আগে লাভের পরিমাণ ইকুয়ালস টু কি 43,200। তোমরা এই লাইনটা লেখার পরে কিন্তু এই লাইনটা লিখবে। এবার সূত্র লিখবো প্রথম ক্ষেত্রে কি আমার দিয়ে দিয়েছে 43,000 টাকার 2/3 অংশ, 43,200 টাকা, 43,200 টাকার 2/3 অংশ, 2/3 অংশ ইজ ইকুয়ালস টু কত 43,200 ইন্টু 2/3। তো এটা কত আসছে আমাদের একটু হিসেব করি। অনেকে বলবে যে মুখে মুখে কীভাবে করছো দাদা, তোমরা একটু খাতায় কলমে একটু করতে বসো। এটা 3-এর নামতা নিশ্চয়ই সবাই অনেকে মুখে মুখে করতে পারবে। 3-এর নামতা যাদের মনে না পড়ছে তারা এবার খাতায় হাতে কলমে করতে পারো, ঠিক আছে। এবার আমি কী করবো এখন, যদি ক্লাস 2-এর নামটা যদি মনে না থাকে, তাও আমি বলছি 3-এর নামটা আমি মুখে মুখে বলছি কি, কারণ আমি 3-এর নামটা আমার মনে আছে কি 3 একে 3 পরপর বলছি না, ঠিক আছে। 3 একে 3 কি 1-3 বেঁচে রইলো, 3-4 12, 1-2 বেঁচে রইলো, 3-4 12, ঠিক আছে। জাস্ট আমি 3-এর নামটা পড়লাম, ঠিক আছে, আর কিচ্ছু নেই অঙ্কটায়। 2 একে 2, 4 দুগুণে 8। এবার দেখো 4 দুগুণে আমি 4 লিখে দিচ্ছিলাম, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, দেখেছো আমি গুণ পারি। সেরকমভাবে তোমরা একটু চেষ্টা করো। আমি তোমাদের কোথায় 1 থেকে 20 স্কোয়ার করতে বলছিলাম, তোমরা কি আগে গুণগুলো ভালো করে প্র্যাকটিস করো, গুণে যেন ভুল না হয়। তোমরা অনেকেই গুণে ভুল করছো, তাহলে আমি তোমাদের কি ভরসায় তোমাদের স্কোয়ারগুলো মুখস্থ করতে বলবো। কি যারা গুণগুলো ভালো করে পারছো তাদের কি বলছি, স্কোয়ার যে 1 থেকে 20 যেটা বলেছিলাম, যে 1 থেকে 20 স্কোয়ারগুলো তোমরা মুখস্থ করে রাখো। যাদের সমস্যা হচ্ছে আর কি বলবো, তারা গুণগুলো আগে ভালো করে প্র্যাকটিস করে আসো। কি প্রথমে এই 43,200 টাকার 2/3 অংশ কি 28,800 টাকা তারা সমান ভাগে ভাগ করে নেবে। মানে কি 3জন যদি, আমি দেখো রাম যদু মধু 3জন ধরে বন্ধু, 3জন যদি সমান ভাগে ভাগ করে নেয়, তাহলে এই 28,800 টাকার 3টে ভাগ হবে, ঠিক আছে। সুতরাং প্রত্যেকে পাবে কত ইকুয়ালস টু 28,800/3 ইকুয়ালস টু কত 3 × 27, 3 × 6 18। এই এত টাকা প্রত্যেকে পাবে। অঙ্কটা কিন্তু এখনো শেষ হয়নি। অঙ্কটা কি বলেছে যে এত টাকা তারা সমানভাবে ভাগ করে নেবে, বাকি এখনও আছে। বাকি কি তারা সমানভাবে ভাগ করবে, এবং বাকি যে অংশ সেটা মূলধনের অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কি বাকি অংশ মূলধনের অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেবে, সেটা আমি দেখি কি বলবো এখানটায়। দ্বিতীয় ক্ষেত্রে, এই যে দ্বিতীয় ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রেও তোমরা এরকমভাবে পয়েন্ট বাই পয়েন্ট বানিয়ে দেবে যে প্রথমে কী হবে আর সেকেন্ডে কী হবে। আর তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো যে কোথায় কি বুঝতে সমস্যা হচ্ছে। যেমন আগের দিন আমাকে একটা ভাই লিখেছে যে আমার এটা কি তুমি যে ক্যালকুলেশন করছো সেটাই আমার সমস্যা হচ্ছে। তোমরা যদি সেগুলো করতে চাও বা কিছু বলতে চাও আমাকে কমেন্টে বলতে পারো, আমি সেটা রিপ্লাই ক্লাসেও দেওয়ার চেষ্টা করবো বা তোমাদের কমেন্টেও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কি ওটাই যে গুণ যারা অসুবিধা হচ্ছে তার আগে 2-এর নামটা বা 1 থেকে 10-এর নামটা ভালো করে পড়ে আসো, তারপর তোমরা এগুলো করবে, ঠিক আছে। কি বলেছে দ্বিতীয় ক্ষেত্রে, কি বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করবে। সুতরাং বাকি অংশ কি বাকি অংশ ইকুয়ালস টু কি, এই যে আমাদের 43,200 টাকা লাভ হয়েছিল তার মধ্যে 28,800 টাকা এখানে চলে গেল, তা বাকি কি রইল, বাকি অংশ ইকুয়ালস টু 43,200 টাকা মাইনাস 28,800 টাকা ইকুয়ালস টু যেটা বলবে সেটাই তো আমাদের বাকি অংশ। কী বেরোবে দেখি, 0 0 8 আর 4 12, 3 আর 4 3 একে 4, 4 4 8, 14,400 টাকা হলো। এবার এই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। সুতরাং নিচে জায়গা আছে, আমি লিখছি, জায়গা শেষ হয়ে যাবে, আমি উপর দিয়ে মুছে আমি লেখা শুরু করব, ঠিক আছে। আমাদের এখানে যদি স্মার্ট বোর্ড থাকতো তোমাদের পরপর আমি স্লাইড বাই স্লাইড তোমাদের দিতে পারতাম, কিন্তু যেহেতু এখানে নেই, কি আমি এখানটা লেখার পর আমি মুছে দেবো, তার আগে আমি একবার পয়েন্ট বাই পয়েন্ট বলে দেবো যে কী করেছি। কি 1,400 টাকা, ঠিক আছে। 1,400 টাকার
1440 টাকার 14,400 টাকার 14,400 টাকার এই যে তিনজন ব্যক্তি আছে তার মধ্যে প্রথম ব্যক্তি 14,400 টাকার মধ্যে কত পাবে? প্রথম ব্যক্তির আমি লিখব প্রথম ব্যক্তির 3,400 টাকার প্রথম ব্যক্তির লভ্যাংশ কত ইকুয়ালস টু কি? আমি কি লিখতে পারবো? 14,000। এ বাবা, লাইনটা মনে হয় বেঁকে গেল হালকা। যাই হোক, আমি এটা আরেকবার লিখছি কি 14,400 টাকার কি 14,400 টাকার আমাদের কি প্রথম ব্যক্তির লভ্যাংশ ইকুয়ালস টু কত? 14,400 টাকার প্রথম ব্যক্তির লভ্যাংশ কত? আমাদের কি অনুপাতে ভাগ করা ছিল? 5 × 7 × 4, তা 5 বাই এটা যোগফল 5 + 7 + 4 হলো ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হবে 5/5 সাথে 12 হচ্ছে 16, 5/16 ইন্টু কত? 14,400। কাটাকুটি করে দেখি কি হবে। 6 9 9 6 9 54, 9 1 9 14। আমি দেখতে পাচ্ছি 16 × 9 কত হয়? 144, 0 0 5 9 45, 4,500 টাকা আমরা এখান দিয়ে এই আমাদের প্রথম ব্যক্তি 4,500 টাকা পাবে। শুধু 4,500 টাকা নিয়ে তো সে চুপ থাকবে না, সে কি তার টোটাল টাকা কত হবে? 4,500 আর 9,600। তারা এই মানে এই প্রথম ব্যক্তি টোটাল এত টাকা পাবে 4,500, এই 9,600 তো প্রত্যেকজনই পাচ্ছিল, তাই জন্য এই যে এর টোটাল পাবে 4,500 আর 9,600 কত হয়? 4 9 13 14, 14,100 টাকা হলো। আমি এখন প্রথম দিয়ে একবার বলে দিই কি আমি অঙ্কটা করেছি। আমাদের ফার্স্ট আমরা প্রত্যেকটা অঙ্ক এটাই করবো কি ফার্স্ট পয়েন্টে আমরা মূলধনের অনুপাতটা বার করে নিয়েছি, তারপর কি লাভের পরিমাণটা আমরা বলেছি, এখান দিয়ে লাভের পরিমাণ অনুপাতটা শেষ পর্যন্ত আমরা বার করে নিয়েছি। তারপরে কি প্রথম ক্ষেত্রে আমি প্রত্যেকে কত পাবে আমাদের দুটো কন্ডিশন বলে দিয়েছে। কি ফার্স্ট কেসে কি বলেছে? 2/3 অংশ প্রত্যেকে সমান ভাগে ভাগ করবে, সেটা আমি ফার্স্ট কেসে আমি এরকমভাবে বুঝিয়েছি। তারপরে কি সেকেন্ড কেসে আমরা কি করেছি যে আমাদের বলেছে যে তাদের মূলধনের অনুপাতে তারা ভাগ করবে, সেটা আমি এখানটায় বসালাম হলো। তা সেটা কত আসলো? 4,500 টাকা। এইটা শুধু প্রথম ব্যক্তির আসলো। তাহলে আমি উপরটা মুছে আমি দেখি যে বাকিদের কত হচ্ছে। আমি জায়গাটা মুছছি, ঠিক আছে? আমি এই জায়গাটা মুছে বাকিদের আমি হিসেবটা দেখছি যে কত হচ্ছে, ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো অঙ্কগুলো খুব একটা কঠিন নয়, কিন্তু কি একটু লেন্দি অঙ্ক, তাই জন্য করতে একটু হয়তো বড় হবে। তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু এরকমভাবেই অঙ্কগুলো করতে হবে। আশা করি বুঝতে পারলে সবাই, ঠিক আছে? তো কি লিখবো? কি 9,600 টাকাটা কিন্তু থাকবে, কিন্তু ওটা আমাদের কাজে লাগবে। 9,600 টাকা, হ্যাঁ। এরপর কি এত টাকার, সুতরাং দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ কত টাকার? ওই অত টাকার মধ্যে 1,440 টাকার মধ্যে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ কত হচ্ছে? ইকুয়ালস টু কত? 7। আমরা তো এই অনুপাতে ভাগ করেছিলাম, অনুপাতটাও আমি মুছে দিয়েছি, তাই জন্য এই যে নিচের এটা 7/16 ইন্টু কত? 14,400। আমরা আর ভাগ করব না, কারণ আমরা ভাগফল এটা জানি কত? 900। 7 নং 63, হ্যাঁ, 5 এর সাথে 12 আর 4 16, ঠিক আছে? 7 নং 63, 6,300 রুপিস। এই দ্বিতীয় ব্যক্তি এত টাকা পেল। এবার কি যে আমাদের তৃতীয় ব্যক্তি রয়েছে, তৃতীয় ব্যক্তির প্রাপ্য ব্যক্তির লভ্যাংশ
ইকুয়ালস টু কি আমাদের বাকি কী পড়ে গেছে 4, 4/16 ইন্টু কত 14,400, 16 ইন্টু ওটা কত বললে হয় 900, 4 নং 36, এত টাকা। তা সেক্ষেত্রে প্রথম ব্যক্তির মোট প্রাপ্ত, আমি যেটা আগে একটু আগে হিসাব করেছিলাম, প্রথম ব্যক্তি এটাও পাবে আর এটাও পাবে, তাহলে সে কত টাকা টোটাল পাবে? প্রথম ব্যক্তির মোট প্রাপ্ত কত ইকুয়ালস টু 9,600 প্লাস 4,500 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 11, 13, 14, 00। দ্বিতীয় ব্যক্তির এরমভাবে দ্বিতীয় ব্যক্তির বার করতে পারবো মোট প্রাপ্ত ইকুয়ালস টু 9,600 প্লাস কি 6,300 ইকুয়ালস টু কি 6 3 9, 9 6 15, 00। তৃতীয় ব্যক্তির মোট প্রাপ্ত ইকুয়ালস টু 9,600 প্লাস 3,600 ইকুয়ালস টু কি 00, 2 হাতে 1 3 12 13, এত টাকা আর এত টাকা। হ্যাঁ, এই যে আমাদের এই যে 3 জন আছে, 3 জন বছর শেষে এত লাভ করেছে। অঙ্কগুলো ইন্টারেস্টিং, কি ব্যবসা বাণিজ্যের কথা বলেছে, তোমাদের অনেকে ইন্টারেস্ট লাগবে, অনেকে বুঝতে পারবে কি এই অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, পরপর যে স্টেপগুলো তোমাদের বুঝতে হবে আমি তোমাদের পয়েন্ট আউট করে দিয়েছি। কি ফার্স্টে আমাদের যেগুলো বলেছে পরপর কি মূলধনের এত মূলধন দিয়েছে, তাহলে যদি মূলধন দিয়ে থাকে সবচেয়ে আগে কাজটা কী করে নেবে, যে মূলধনের অনুপাতটা বার করে নেবে। তারপরের লাইনে দেখবে যে লাভ দিয়েছে কিনা, হ্যাঁ এখানে লাভ দিয়েছে সেটা লিখে নেবে। তারপর কি লাভের কত মানে কীরকমভাবে ভাগ করতে বলেছে, ঠিক আছে, যদি কিছু বলে দেয় তাহলে ভালো কথা, না বললে সেটা কি মূলধনের অনুপাত অনুযায়ী সেটা লাভের ভাগ করে নেবে। মূলধনের মানে ফার্স্টে বলেছে কি লাভের 2/3 অংশ আমরা সমান ভাগে ভাগ করে নেবো, তারপরে বাকিটা মূলধনের অনুপাতে ভাগ করবো, সেরকমভাবে আমি এখানটায় করলাম। ঠিক আছে, আমাদের প্রয়োগ নাম্বার 5 এরকমভাবে শেষ হলো। ঠিক আছে, তাহলে চলো এরপর কি পরে এখন আরেকটা কি কনসেপ্ট, আরেকটা ছোটো জিনিস বোঝাবো, তার আগে অনেকক্ষণ হলো, এবার একটু সবাই জল খেয়ে নাও, জল সবাই খাও, যেটা আমি প্রত্যেক দিন বলি, আজকে হয়তো বলিনি। কি সবাই নিশ্চয়ই জল নিয়ে বুঝেছো। সেশনটা একটু বড় আমি জানি, অঙ্কে এতক্ষণ মাথা লাগানো যায় না, কিন্তু একটু মন ফ্রেশ করে একটু ধ্যান দিয়ে তোমাদের অঙ্কগুলো করতে হবে। আজকে এটা মানে এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস ছিল বলে আমি অত কিছু বলতে পারলাম না, তাই জন্য এখন মাঝখানেই বলছি কি একটু জল খেয়ে নাও সবাই। এরপর কি আমি আরেকটা জিনিস বলবো। কি এবার দেখো, আমরা ধরো ব্যবসা, তো একটা ব্যবসা ধরো আমি অমুক আর তমুক মানে 3 জন মিলে স্টার্ট করলাম। আমার নাম যেন সৃজন, ধরো রাজবীর আর শুভম, আমরা 3 জন মিলে একটা ব্যবসা স্টার্ট করলাম। আমরা ব্যবসা করছি, কিছু মূলধনের দিয়ে আমরা ব্যবসা করছি। কি আমরা দেখবো যে আমাদের 1 বছরে কত লাভ হয়। আমি বছরের শুরু জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আমি ব্যবসা করছি, করতে এবার ধরো আমরা 10,000 টাকা ইচ সবাই দিয়েছি। আমি অমুক তমুক 3 জন মিলে 10,000 টাকা করে দিয়েছে, 10,000 টাকা করে দিয়ে আমি বছরের প্রথম থেকে ব্যবসা শুরু করলাম। ঠিক আছে, এবার আমি দেখব কি বছরের শেষ পর্যন্ত আমাদের কত লাভ হচ্ছে বা কী হচ্ছে। হঠাৎ করে আরেকটা অমুক তমুক সমুকের সাথে আরেকটা অন্য একটা কেউ ধরো টামুক কেউ একটা এসে বললো, দাদা আমি তোমাদের সাথে ব্যবসায় যুক্ত হব, আমি তোমাদের সাথে মিলে ব্যবসা করতে চাই। কিন্তু একটা জিনিস দেখো, সে তারপরে 12,000 14,000 যত টাকাই দিক, আমি বছরের প্রথম দিয়ে খাটছি, আর সে মাঝখানটা 6 মাস পর হঠাৎ করে এসে টপকে এসে বললো যে আমিও তোমাদের সাথে ব্যবসা করতে চাই। তা সেক্ষেত্রে আমরা কি সেটা মেনে নেব? একদমই না, তাকে আমি সমান টাকা দেবো না। তা তাকে আমরা কি হিসেবে টাকা দেবো সেটাই আমাদের এখানটায় বার করতে হবে। কি আমি ফার্স্টে বললাম কি আমরা 3 জন মিলে ব্যবসা করছিলাম। আমরা যদি বছরের শেষ পর্যন্ত 3 জনই থাকতাম ঠিকঠাকভাবে, কোনো সমস্যা ছিল না, সেটাকে আমরা কি বলবো? সরল অংশীদারি কারবার। কি সরল অংশীদারি কারবার? এই যে অংশীদারি এই অঙ্কটা মোছা হয়নি না, এখন আমি মুছে নিচ্ছি, তারপর আমি বলছি একবার।
অঙ্কটা আমি লিখেই বলবো, ঠিক আছে? এখানে আমরা কি দেবো, কি দুটো আমরা অংশীদারি কারবার সম্বন্ধে জানতে পারবো। একটা কি সরল অংশীদারি কারবার, আমরা যেটা নর্মালি করে আসছি, কি আমরা এই দুটো অঙ্ক যেটা করলাম, কি আমাদের ধরো দুটো ব্যক্তি সরল অংশীদারি কারবার মানে কারোবার, এটা যেটা বলে অংশীদারি কারোবার দুই প্রকার। একটা কি সরল অংশীদারি কারবার। এখানে কি এক্ষেত্রে আমরা কি তিনজন বছরের প্রথম থেকে শুরু করে বছরের শেষ পর্যন্ত আমরা যে মূলধন পাবো সেটা আমরা নিজে সর্বসম্মতভাবে কিছু একটা অনুপাতে ভাগ করে নেবো। কি আমরা ব্যবসায় নিয়োজিত অংশীদারগণ নির্দিষ্ট সময় ধরে সমান, মানে সবাই একই সময় ধরে তারা ব্যবসা শুরু করেছে। অংশীদারগণ নির্দিষ্ট সময় ধরে মূলধন দিয়ে লভ্যাংশের পরিমাণ কি সর্বসম্মতভাবে এটা কালি পড়ছে না, সর্বসম্মতভাবে কি অংশীদারগণ নির্দিষ্ট সমান সময় ধরে মূলধন দিয়ে লভ্যাংশের পরিমাণ সর্বসম্মতভাবে অনুপাতে ভাগ করে নেয়। এটা সবার সেটা রাজি থাকবে, কারণ তারা প্রত্যেকে তিনজন একই সময় একই টাইম ধরে তারা শুরু করেছে। অনুপাতে ভাগ করে নেয়, করে নেয়, ঠিক আছে? এরপর দেখো, এটা তো হলো সরল। এরপর কি জিনিস আসছে? মিশ্র অংশীদারি কারবার। এর ক্ষেত্রে কি ধরো আমি আর রামশ্যাম, ঠিক আছে, রামশ্যাম আর আমি তিনজন মিলে আমরা ব্যবসা শুরু করেছি বছরের শুরুতে। যদু মাঝখান 6 মাস পর এসে বলছে যে দাদা আমিও তোমাদের সাথে ব্যবসায় নাম দেবো, আর কি আমিও কিছু টাকা তোমাদের এই ব্যবসায় আমি ঢালতে চাই। তো সেক্ষেত্রে সেও যদি আসে 6 মাস পর, কিন্তু সে মাত্র কাজ করলো 6 মাস আর তার টাকাটা খাটলেও 6 মাস। তা সেক্ষেত্রে আমি তো তাকে আমাদের যে অনুপাতে ভাগ করেছিলাম সেই সেম অনুপাতে তো আমরা সবাই চারজন মিলে সবাই তো ভাগ করে নেবো না। তা তাকে আমি কিছু কম টাকা বা কীরকম কী টাকা দেবো সেটা একটা নির্দিষ্ট পরিমাণের উপর নির্ভর করছে। যেটা বললাম আমি সেটা লিখছি একবার। কি আমি একবার জিনিসটা লিখছি। নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে না মিশ্র অংশীদারি কারবারের ছোট একটুখানি সংজ্ঞা। কি অংশীদারগণের নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে, যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায়
নিয়োজিত থাকে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। অংশীদারি কারবার বলে। কারোবার বলে। হলো, এই কথাটা আমরা বুঝলাম কি, যখন আমরা কি ফার্স্টে বললাম যে আমরা কয়েকজন মিলে ব্যবসা করছি, তার মধ্যে একজন মাঝখান দিয়ে ঢুকে এসে করলো, সেটা হচ্ছে আমাদের মিশ্র অংশীদারি কারবার। কিন্তু এটার তাহলে সলিউশনটা কি? তাহলে এটা কীভাবে বার করবো আমি একবার মৌখিক বলে দিই আমি কি ভাবনা চিন্তা করছি। দেখো, আমি যে একটা টাকা 1000 টাকা আমি বছরের শুরুতে দিলাম, সেই টাকাটা আমি কি 12 মাস ধরে, মানে আমি বলছি কি, আমি কীভাবে বোঝাবো জিনিসটা, কি বললাম, ধরো আমরা এই যে 3-4জন ব্যক্তি বন্ধুরা আছি, আমরা কি সবাই 1000 টাকা জোগাড় করে আমরা ধরো একটা পালসের কিছু একটা বিক্রি করছি, ঠিক আছে, পালস বিক্রি করছি। সেটা কি, আমি ধরো 1 মাসে আমি কিছুটা, মানে আমি টোটাল মিলিয়ে আমি 1000 টাকা দিলাম, সেটা কি 1 মাসে আমি 1000 টাকার জিনিস বিক্রি করে আমি ধরো কিছু, আমি জানি না কত টাকা লাভ হয়, আমি ওরকম ব্যবসা তো করিনি, মুদি ব্যবসা, আমি বলছি একটা X টাকা লাভ হলো, সেই আমি টাকাটা লাভ হলো, আবার সেটা আমি দোকান দিয়ে কিনে এনে সেটা আমি 2 মাসে আমি ধরো 2x টাকা লাভ করলাম। সেটা আমি কীভাবে লিখছি দেখো, 1000 টাকা 1 মাস ব্যবসা করে, টাকায় 1 মাস ব্যবসা করে লাভ হয় কি X টাকা হলো। তারপরে কি 1000 টাকার 2 মাস ব্যবসা করে লাভ হয় 2x টাকা, ঠিক আছে। আমি কি বললাম, আমি কি প্রথমে 1000 টাকা আমি ব্যবসায় লাগালাম, তারপরে কি সেটা আমার একটা নির্দিষ্ট টাকা লাভ হবে, আমি কত জানি না। তারপর সেই লাভ আর আমার যে আগে ছিল সেটা আমি টোটালটা তো পেয়ে গেছি, তা সেটা নিয়ে আমি আবার গেলাম মার্কেটে, আমি জিনিসপত্র কিনে এনে আবার বেচলাম, কি তা 2 মাসে আমাদের তাহলে 2x টাকা লাভ হচ্ছে। তা আমাদের টোটাল 1000 টাকায় 12 মাসে টোটাল ব্যবসা করে লাভ হয় কত, 12x টাকা। মানে আমার ফার্স্ট মাসে যে মানে আমাদের যদি এই 12x টাকাটা যদি আমাদের 1 মাসে যদি ইনকাম করতে হয়, ঠিক আছে, মানে যদি আমি দেখো এই 12x টাকাটা আমরা 1 বছর পর আমরা লাভ করছি, কি 12x টাকাটা আমরা টোটাল একটা পুরো বছরের পর আমরা এই 12x টাকাটা লাভ করছি। যদি 12x টাকা মাসের প্রথমেই যদি আমি করতে চাই, টাকা 1 মাসে যদি লাভ করতে চাই, 1 মাসে লাভ করতে হলে আমাদের যদি 1 মাসে লাভ করতে হলে, ভাবো আমাকে এই যে 12x, আমি ধরো ফার্স্টে তো 1000 টাকা দিয়েছিলাম, যদি আমাকে 12x টাকাটা প্রথম মাসে যদি আমাকে লাভ করতে হয়, তাহলে তো আমাকে 1000 টাকা দিলে হবে না। তাহলে সেই যে আমার কাছে যদি বেশি টাকা থাকে আমি তাহলে বেশি লাভ করতে পারবো। আমি যদি 12,000 টাকা দিয়ে শুরু করি, তো সেক্ষেত্রে আমাদের লাভটাও তাহলে 12 গুণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে 12x টাকা যদি 1 মাসে লাভ করতে হলে মূলধন হবে কত, 12 × 1000 = 12,000। বুঝলে জিনিসটা? আমরা কি, আমি আরেকবার বলছি কথাটা, একটু ভালো করে মন দিয়ে বোঝো, কি 1000 টাকা আমি প্রথম মাসে দিলাম, তারপর কি আমি কিছু জিনিসপত্র কিনে 1 মাসে আমি x টাকা লাভ করলাম, 2 মাসে আমি 2x টাকা লাভ করলাম, এরকমভাবে 12 মাসে আমি 12x টাকা লাভ করেছি। এই 12x টাকাটা যদি বছরের প্রথমেই যদি লাভ করতে চাই, তাহলে আমাকে তো সেই 12 গুণ টাকা দিতে হবে। আমি যদি 12,000 টাকা ইনভেস্ট করি এখন জিনিসটায়, তাহলেই তো আমি 12 গুণ ইনকাম করতে পারবো। মানে সবসময় হয় না সেটা, কিন্তু এটা যেহেতু আইডিয়াল কেস, সেই জন্যই আমরা বলছি যদি 12 গুণ আমি টাকা দিই, তা সেক্ষেত্রে আমরা 12 গুণ লাভ করতে পারবো। এই কথা শুনে কিন্তু সবাই ইনভেস্ট করতে চলে যাও না, বা
টাকা নিয়ে ঘরদোর দিয়ে নেমে যাও না যে হ্যাঁ আমিও ব্যবসা করব। ব্যবসা করার জন্য অনেক রকম জিনিস দরকার, শুধু মানে কী করছো জানতে হবে, কোথায় করছো জানতে হবে, তোমাকে কম্পিটিশান জানতে হবে, তোমাকে সব রকম নলেজ জেনে তারপরে তোমাকে ব্যবসার মধ্যে নামতে হবে। নয়তো এখন কয়েকজন এমনি মুদি ব্যবসা খুলে রাখে কিছু না জেনে কিছু না বুঝে। ঠিক আছে, আমি এখন বললাম কি, আমাকে যদি 12x টাকা এক মাসে লাভ করতে হয় তাহলে আমাকে 12,000 টাকা দিতে হবে। এরকমভাবে একইভাবে যদি আমাকে কি এই দেখো কোনো একটা ছেলে বছরের প্রথম দিয়ে সে কি ব্যবসায় নাম দিয়েছে, এই ছেলেটা যে 1,000 টাকা দিয়েছে সে বছরের প্রথম দিয়ে নাম দিয়েছে। কেউ ধরো বছরের মাঝখান দিয়ে নাম দিয়েছে, আমি এখান দিয়ে সরলটা হাঁটাচ্ছি, ঠিক আছে, এই মিশ্রটা হাঁটাচ্ছি, আমি এখন দুটোই হাঁটাচ্ছি। এটা তো যে বছরের প্রথম দিয়ে কাজ করছে, ঠিক আছে, যে ধরো 6 মাস মাত্র কাজ করেছে, কি 1,000 টাকায় টাকা এটা কি, যদি 12x টাকা এক মাসে লাভ করতে হয় তাহলে তাকে মূলধন দিতে হবে 12 × 1,000। যদি কেউ 1,000 টাকা ইনভেস্ট করে, 1,000 টাকা 6 মাস খাটিয়ে 1,000 টাকা কি 1,000 টাকা 6 মাসে খাটিয়ে 1,000 টাকা 6 মাসে খাটিয়ে কেউ যদি কি 1,000 টাকা 6 মাসে খাটিয়ে কেউ যদি সেটা খাটিয়ে যদি 1,000 টাকা 6 মাস খাটিয়ে কেউ যদি 1 মাসে সেই লাভ পেতে চায়, 6 মাস খাটিয়ে কেউ যদি 1 মাসে 6 মাস খাটিয়ে যদি কেউ 1 মাসে হলে যদি কেউ 1 মাসে খাটিয়ে যে লাভ পাবেন, যদি কেউ 1 মাসে হলে তা 1 মাসে হলে না কি 6 মাস খাটিয়ে যে লাভ পাবেন তা 1 মাসে যে লাভ পাবে তা 1 মাসে হলে তা 1 মাসে হলে 1 মাসে পেতে গেলে মূলধন হবে কত, 1,000 ইন্টু কত আমাদের 1,000 ইন্টু 6 = 6,000 টাকা। আমি 1,000 টাকা মাসের প্রথমেই দিতে থেকেছি, তারপরে গিয়ে আমি যদি সেটা বছরের শেষে যে লাভটা হয়েছে, সেই লাভটা যদি আমি বছরের ফার্স্টেই আমি যদি করতে চাই, মানে আমি যদি প্রথম মাসেই সেই লাভটা করতে চাই, সেক্ষেত্রে আমার তাহলে কত টাকা মূলধন দিতে হবে, আমাকে তাহলে 12x টাকা মানে 12,000 টাকা আমাকে দিতে হবে। সেরকমই যদি আমি কোনো টাকা যদি 6 মাস খাটিয়ে যে লাভ পাবো যদি 1 মাসে পেতে চাই, তাহলে মূলধন কত হবে, মূলধন হবে ইকুয়াল টু আমাকে টাকাটা ফার্স্টে দিয়েছিলাম সেই সংখ্যাটার সাথে 6 গুণ করে দিলেই হয়ে যাবে। এই যে অঙ্কটা বললাম, এই অঙ্কটা কীভাবে এখন আমি অঙ্কের মাধ্যমে দেখাই, দেখো আমি একটু প্রয়োগ নম্বর 8-এর অঙ্কটা করছি। মানে এই কথা অনুযায়ী আমি একটা জিনিস বলছি, আমাকে সর্বসাকুল্যে কি বলেছে, আমাকে বলেছে অর্থাৎ আমাকে এই যা কিছু দিবে আমাকে 1 মাসে নিয়ে গিয়ে আমাকে হিসাব করতে হবে যে আমাকে টোটাল কত টাকা দিতে হবে যাতে আমি 1 মাসে সেই যে গোটা বছরের ইনকামটা করতে পারি। এই যেহেতু 6 মাস পরে দিয়েছে, 6 মাস মাত্র খাটিয়েছে, সে যদি 1 মাসে খাটাতে হতো তাহলে তাকে 6,000 টাকা দিতে হতো। আমি প্রত্যেকটা জিনিসই 1 মাসের হিসেবে করে নিচ্ছি, ঠিক আছে। আমি অঙ্কটা মুছছি, এরপর আমি কি প্রয়োগ নাম্বার 8-এর দাগের অঙ্কটা করাবো। কি করাবো একটু দেখো সবাই। মজা আসছে? এতক্ষণ তো থিওরি বললাম,
একটু আমি বললাম কি ব্যবসার জিনিস বলছি একটু মজা পেতে থাকো, কারণ অঙ্ক বিশাল বড়, তার জন্য একটুখানি কষ্ট হবে কিন্তু করতে হবে, ঠিক আছে। প্রয়োগ 8। প্রয়োগ 8। ব্যবসার কথা শুনলে ভাল লাগে কিন্তু ব্যবসার অঙ্ক করতে ভাল লাগে না। পার্টনারশিপটা বুঝতে হবে তোমাদের। কি, মনীষা ৩৭৫০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পরে রজত ১৫,০০০ টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। দেখো এই রজত আবার বুঝতে পারছো, একটা ব্যবসা ধরো কেউ তৈরি করে দিয়েছে, দেখতে পাচ্ছে যে সেটা লাভের মধ্যে চলছে, সেই রজত বলে ছেলেটা কি তারপর মনীষার সাথে 6 মাস পরে যুক্ত হলো, বছরের ফার্স্টে যুক্ত হলো না, কি 6 মাস পরে যুক্ত হলো ১৫,০০০ টাকা দিয়ে। বস্ত্রান্তে যদি এবার দেখো বস্ত্রান্তে ৬,৯০০ টাকা ক্ষতি হয়ে গেছে, এবার বস্ত্রান্তে ৬,৯০০ টাকা ক্ষতি হয়ে গেছে, তবে ক্ষতির টাকা কে কত দেবেন? এবার দেখো এই যে মনীষা বলবে না, রজত বলবে আমি তো বছরের প্রথম দিয়ে হয়নি, আমি তাহলে ক্ষতি অত টাকা দেবো না, আমি তাহলে ক্ষতিপূরণ আমি কম দেবো। তো সেক্ষেত্রে মনীষার চাপ হয়ে গেছে, কিন্তু মনীষা অঙ্ক জানে, তা মনীষা কীভাবে হিসাব করবে যে কে কত টাকা দেবে, এই লাভ মানে লাভেরও যেমন হিসাব হবে সেরকম ক্ষতিরও হিসাব হবে, যে ক্ষতির জন্য কে কত টাকা দেবে। সেক্ষেত্রে আমি বলছি কি মনীষার কত টাকা দিয়েছে? ৩,৭০০ টাকা। মনীষার মান কি? আমাদের মনীষা দিদি, মনীষার ৩,৭৫০ টাকা মূলধন 12 মাস খাটিয়ে যে লাভ পাবেন তা 1 মাসে পেতে হলে 12 টাকা মূলধন 12 মাস খাটিয়ে যে টাকা পাবেন, তা 1 মাসে পেতে হলে তাই কত টাকা দিতে হবে? তাকে টাকা দিতে হবে = ৩,৭৫০ × 12 টাকা। কেন বুঝতে পারলে? আমি আগের বার বললাম আমি গোটা বছর ধরে আমি যে যত মাস আমি টাকাটা খাটাবো সেটা আমাকে প্রথম মাসে পেতে গেলে তার 12 গুণ টাকা দিতে হবে, এটা তো স্বাভাবিক। আমাকে কোনো টাকা যদি আমি 12 মাস খাটাই, সেই খাটার পর যে লাভটা পাবো সেটা আমি যদি বছরের প্রথমেই যদি লাভটা পেতে চাই তাহলে আমাকে ওই 12 গুণ টাকা দিতে হবে। তো সেক্ষেত্রে আমি কি 0 5 × 6 0 হবে 6, 7 × 84 আর 6 90 0 তোমার 9, 3 × 36 আর 9 45, এত টাকা। ঠিক আছে, এরকম সেম রজতের 15,000 টাকা, রজতের 15,000 টাকা হ্যাঁ 15,000 টাকা মূলধন। এরপর কি, এ তো 6 মাস দিয়েছে, এবার কি লিখবো? মূলধন 6 মাস খাটিয়ে রজতের 15,000 টাকা মূলধন 6 মাস খাটিয়ে কি করতে হচ্ছে? যে টাকা পাবে তা 1 মাসে পেতে হলে কত? 15,000 ইন্টু কত? 6 মাস, 1 2 3 6 15 90,000 টাকা। হ্যাঁ, এরপর এই যে আগে যেরকম ছোটোবেলায় করেছিলাম কি, এই দুটো যে টাকা পেলাম এটার অনুপাত এবার বার করব। ঠিক আছে, এবার কি লিখব? সুতরাং মূলধনের অনুপাত কত? = 45,000। ফার্স্টে আমাদের মনীষা ছিল, তাই জন্য আগে মনীষার টাকাটা লিখব, = 90,000।
ইকুয়ালস টু কত হবে 1:2, কারণ দেখতে পাচ্ছ 45 দুগুণে 90, সেহেতু আমি এখানে ডাইরেক্ট লিখে দেবো 1:2। এটা হলো আমাদের মূলধনের অনুপাত। আমাদের বলে দিয়েছে কি এক্ষেত্রে আমাদের 6,000 টাকা 6,900 টাকা ক্ষতি হয়েছে, সুতরাং ক্ষতির পরিমাণ কত হচ্ছে এখানটায়, ইকুয়ালস টু 6,900 টাকা। হ্যাঁ, তো সেক্ষেত্রে মূলধনের অনুপাতই তাহলে আমাদের ক্ষতি অনুপাত হয়ে যাবে। আমি কি বলেছিলাম, যখন আমাদের বলে দেবে না যে কিসের অনুপাতে ভাগ করতে হবে, তাহলে আমাকে কি ওই মূলধনের অনুপাতেই আমাকে তাহলে লাভ বা ক্ষতির অনুপাত বানিয়ে নিতে হবে। সুতরাং 6,900 টাকার কি মনীষা দেবে কত 3,000 কত, এই যে অনুপাত ইকুয়ালস টু 1/1 + 2 ইন্টু 6,900 ইকুয়ালস টু কত হচ্ছে 1/3 ইন্টু 6,900, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 2,300 টাকা। এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে 6,900 টাকার মধ্যে 2,300 টাকা মনীষাই দিয়ে দিচ্ছে, তাহলে বাকি টাকা যেতে থাকবে সেটাই তো আমাদের কে দেবে, সেটাই আমাদেরকে রজত, সেটাই আমাকে রজত দেবে। তোমরা কি করতে পারো 6,900 থেকে 2,300 টাকা বিয়োগ করেও অ্যান্সারটা বার করতে পারো। আবার কি যেটা ফর্মালিটি যেটা আছে 6,000 টাকার রজত দেবে, এটা ফর্মালিটি, লাস্টে রজত দেবে ইকুয়ালস টু কত 2/3 ইন্টু 6,900। আমরা জানি ভাগ করলে কত আসবে 23, ইকুয়ালস টু কত হচ্ছে 4,600 টাকা। দেখতে পাচ্ছ ফার্স্টে রজত বলছিল যে আমি বেশি টাকা দেব না, মানে আমি বেশি ক্ষতিপূরণ দেবো না, কিন্তু ওই যে মনীষা চালাক আছে, মনীষা বলল যে যত টাকা দিয়েছে সেই টাকার হিসেবে যেহেতু সে লাভও পাবে, তার মানে তাকে ক্ষতিও সেরকমভাবে দিতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা 8 দাগের অঙ্কটা শেষ করলাম। এবার আরেকটা অঙ্ক করাবো আজকে, দেখি আজকে বেশি অঙ্ক হলো না আমি জানি, কিন্তু আমি দেখি আরেকটা অঙ্ক আমি আছে করাবো। দেখি প্রয়োগ 10-এর অঙ্কটা আমি এখন করাতে চাইছি, আর দেখবো যে কি বলেছে আর কি না বলেছে। এটা তোমরা পরপর বুঝেছো। আমি 10-এর অঙ্কটা আমি আরেকটু ভালো করে বলবো যে এগুলোতে অঙ্কগুলো বলতে কী দিয়েছে, এর বাইরে আর কোনো অঙ্ক আসবে না। আমি যে অঙ্কগুলো করাবো তার বাইরে আর কিচ্ছু আসবে না। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতেই পারলে। চলো আমি জায়গাটা মুছছি পুরোটা। আটের দাগের অঙ্কটা করলাম, এরপর আমি কি 10-এর দাগের অঙ্কটা করব। দেখি কি বলেছে। আমাদের বলেছে এই যে নিবেদিতা ও উমা যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরের প্রথমে 3,000 টাকা ও 5,000 টাকা দিয়ে নিবেদিতা ও উমা দিদি আমাদের ব্যবসা শুরু করলো। তারপর কি 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিল। 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা 1,000 টাকা তুলে নিল। ঠিক আছে, ব্যবসা দিয়েছে কিন্তু আবার মাঝখানে আবার তুলেও নিয়েছে। 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা 1,000 টাকা তুলে নিল। এক বছরে 6,175 টাকা। এত কিছু কাজ করার পরেও তার মানে নিবেদিতা অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে দিয়েছে। ঠিক আছে, আমাদের তাহলে কি 6 মাস পরে উমা 1,000 টাকা তুলে নিয়েছে, এক বছরে 6,175 টাকা লাভ হলো। তাহলে লাভের টাকা কে কত পাবে?
যদি আমি দেখি নিবেদিতা ও উমা 3,000 টাকা 5,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। যদি নিবেদিতা উমা যদি 3,000 টাকা আর 5,000 টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করে, সেটা পুরো গোটা 1 বছর তো খাটেনি, কারণ বছরের 6 মাস পরই এই যে নিবেদিতা 4,000 টাকা আরও অ্যাড করেছে, আর কি আমাদের উমা দিদি আরও 1,000 টাকা 1,000 টাকা তুলে নিয়েছে। তাই দেখি কি বলেছে জিনিসটা। নিবেদিতা উমা 3,000 ও 5,000 টাকা ব্যবসা দিল। সুতরাং পেনটা কালি নেই, দেখি চেঞ্জ করে নি। কি নিবেদিতা কত 3,000 টাকা 3,000 টাকা 6 মাস, ও তারপরে কি 6 মাস পরে ও কি কত টাকা দিয়েছে 4,000 টাকা, মানে টোটাল 7,000 টাকা কত 6 মাস খাটিয়ে তার মূলধন হবে কি নিবেদিতা 3,000 টাকা 6 মাস ও 7,000 টাকা 6 মাস খাটিয়েছে। সুতরাং সেই সমপরিমাণ টাকা এক মাসে লাভ করতে গেলে সমপরিমাণ টাকা এক মাসে লাভ করতে গেলে এক মাসে লাভ করতে গেলে মূলধন হবে। তোমরা জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে যেও না, কি বলেছে সেইগুলো বোঝার চেষ্টা করো। আমাদের 3,000 টাকা 6 মাস, আমাদের 3,000 টাকা ফার্স্টে আমাদের 6 মাস খাটবে, তারপরে কি 3,000 টাকার সাথে আরও 4,000 টাকা আমাদের নিবেদিতা দিদি কি 4,000 টাকা যুক্ত করলে টোটাল 7,000 টাকা আমাদের আরও 6 মাস খাটবে। সেক্ষেত্রে তাহলে কি এক মাসে সেই লাভটা পেতে গেলে কত দিতে হবে আমাদের টোটাল, আমাদের নিবেদিতা তার কী দেবে। সুতরাং করতে গেলে মূলধন হবে 3,000 ইন্টু কত 6 প্লাস 7,000 ইন্টু 6, বুঝলে? ওই যে একটু আগে 12 করছিলাম ইন্টু 6 করছিলাম, সেটাই আমি এখানটা করলাম। কি 3,000 টাকাটা 6 মাস চলেছে, তারপরে আরও 7,000 টাকাটা আরও 6 মাস চলেছে, এটা টোটাল কত চলেছে? টোটাল এটা চলেছে কত 3 6 18,000, আর এটা কত হচ্ছে 6 7 42,000, ঠিক আছে। টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 8 2 10, 4 দিয়ে 4 5 6 1 2 3, টোটাল 60,000 টাকা আমাদের কি হলো, আমাদের নিবেদিতা দিদি 60,000 টাকা এক মাসে তাহলে মূলধন দিল, ঠিক আছে, মূলধন হবে। তা সুতরাং এরপর কি আছে, এরপর হচ্ছে গিয়ে উমা রানীর বাড়ি। এবার উমা রানীর কথা, ঠিক আছে। সুতরাং উমা দিদি কত টাকা দিয়েছে? 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। উমার টাকা 5,000 টাকা, 5,000 টাকা উমা 5,000 টাকা 6 মাস, তারপর কি 6 মাস পর 1,000 টাকা সে তুলে নিয়েছে। তাহলে সেক্ষেত্রে কি ও 5,000 থেকে 6 একবার দিলে কত হয়, কত 4,000 টাকা কিসে বেঁকে যাচ্ছে না, ঠিক আছে, সমস্যা নেই। 4,000 টাকা ফার্স্টে 5,000 টাকা সে 6 মাস খাটালো, তারপরে কি 4,000 টাকা 6 মাস খাটিয়েছে। সুতরাং দেখো অঙ্ক কিন্তু এখনো স্টার্টই হয়নি, আমাদের সাজাতে গোছাতেই দেখো এতখানি সময় লেগে যাচ্ছে, ঠিক আছে। তো সুতরাং সমপরিমাণ টাকা, এই কথাগুলো কিন্তু লিখতে হবে না, তুমি কি বোঝাতে চাইছো শুধু সংখ্যা লিখলে হবে না, এই কথাগুলো তোমাদের পরীক্ষা হলে লেখাটা খুবই জরুরি। সমপরিমাণ টাকা এক মাসে
লাভ করতে গেলে গেলে মূলধন হবে কত? এই যে জিনিসটা এরকম লিখেছিলাম কি 5,000 টাকা কত মাস খেটেছে, 5,000 টাকা 6 মাস খেটেছে। তারপর যে 4,000 টাকা, এগুলো কিন্তু গোলাবে না, আমি কত মাস খেটেছে সেটাই আমি গুণ করছি। কি 5,000 টাকা 6 মাস খেটেছে, তারপর 4 টাকাটা আরও 6 মাস খেটেছে। তা সেক্ষেত্রে টোটাল আমাদের কত খেটেছে, সে যদি 1 মাসে লাভ করতে চাই তাহলে কটা হচ্ছে 5 6 30, 30,000 প্লাস 24,000, তা টোটাল কত 54,000 টাকা তাকে 1 মাসে তাহলে দিতে হবে। হলো? এত সোজা যদি হতো ব্যবসা করা, সবাই দেবে তো। যাই হোক, 60,000 টাকা আর কি 54,000 টাকা তাদের দুজনকে এরকমভাবে দিতে হবে। ঠিক আছে, এবার তো অঙ্কটা শুরু হবে। অঙ্কটা এতক্ষণ আমরা সাজালাম, যে অঙ্কটা এবার শুরু করতে হবে। কি আমরা এই মূলধনটা আমরা চাইছিলাম এতক্ষণ, এই মূলধনটা আমরা বার করলাম। এরপর করব আমরা পরপর বলছি। এরপর আমরা এই মূলধনটার অনুপাতটা বার করব। অনুপাত বার করে কি করতে হবে আমাদের বলেছে যে 1 বছরে 6,175 টাকা লাভ হলে লাভের টাকা কত পাবে। এখানে বলে দেয়নি যে লাভের টাকা কী হিসেবে কী হিসেবে তারা নিজেদের মধ্যে বন্টন করবে। তাহলে আমাদের কি লাভের যদি কোনো কিছু বলে না দেয় যে কী হিসাবে বন্টন করবে, তা সেক্ষেত্রে আমাদের কি এই যে মূলধনের অনুপাতটাই আমাদের তাহলে কী হবে, লভ্যাংশের অনুপাত হিসাবে আমরা ইউজ করব। আমি উপরটা মুছে দেখছি যে কী হবে। ঠিক আছে, তার উপরে এই পার্টটা আমি এখন মুছে দিচ্ছি। আমি 6,000টা রাখছি, ঠিক আছে, কারণ ওই সংখ্যাটা আমাদের লাগবে। তাই সুতরাং মূলধনের অনুপাত, সবে লিখলাম মূলধনের অনুপাত। অঙ্কটা সবে শুরু হয়েছে, বুঝলে। এসব অঙ্ক করতে তোমাদের একটু টাইম লাগবে, তার জন্য টাইম দিতে তোমাদের হবে। অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, শুধু পরপর এত লেখা, তোমাদের টাইম এটাতেই কনজিউম হবে। মূলধনের অনুপাত ইজ ইকুয়ালস টু কত, 6,000 ইজ টু কত 60,000, 54,000 হলো, 4,000 5,000, হ্যাঁ হলো। এবার কি 60 পাশাপাশি লিখছি, ঠিক আছে, নিচে লিখবো না। 60 ইন্টু 54, দেখতে পাচ্ছ এখানে 6 দিয়ে ভাগ যাচ্ছে, 6 10 60, 6 9 54, তাহলে কি 10:9। তোমরা এরকম বুঝতে পারছো তো, অনুপাত সমানুপাতে আশা করি করে এসছো কি 10:9, এরকমভাবে আমরা বার করবো। এরপর কি মূলধনের অনুপাত তো বেরিয়ে গেল, এটাই আমাদের লভ্যাংশের অনুপাত হবে। সুতরাং লাভ কত, লাভ হচ্ছে কত 6,175 টাকা। সুতরাং লিখবো আমাদের নিবেদিতা দিদি 6,175 টাকার মধ্যে কত পাবে, 6,175 টাকার নিবেদিতা পাবে না, নিবেদিতার লভ্যাংশ কথাটা লিখবে, শুনতে ভালো দেখায়, আর স্যারদেরও এই কথাটা মাথায় আসবে। কি 6,175 টাকায় নিবেদিতার লভ্যাংশ কত, ইকুয়ালস টু তাদের অনুপাত কত ছিল 10/10 + 9 ইন্টু কত 6,175 হলো। এবার কাটাকুটি করে দেখব কি আসবে আর কি না আসবে। একটা ঝামেলা কি, এটা হচ্ছে 19-এর নামটা আমরা অনেকেই জানি না। কি বলেছিলাম, যারা 19-এর নামটা জানো না, 6,175, তাহলে একটু নামটা মুখস্থ করে এসো। নামটা সবসময় মনে রাখার দরকার নেই। আমি একটা কথা বলি কি, তোমরা পরপর কাউন্ট করে নাও না, কি 19 কাউন্ট করো, 19-এর সাথে যোগ করো আরেকবার 19। সবাই অনেক সময় বলবে যে 19-এর নামটা বলো, তো হঠাৎ সবার তো সব কিছু মুখস্থ থাকে না। এবার কি তোমরা পরপর যোগ করতে থাকো, 19 আমি যোগ করছি মাথায় 19 দুগুণে কী হচ্ছে 38, তা 3 19 কত হচ্ছে, 19 আবার যোগ করে দেবো কত 57, তা সেটা আমি কী লিখবো 19 3 19 57, ঠিক আছে 57। তাই দেখছি 4 7 কী হচ্ছে, আমি আবার নামটা পড়বো 19 দুগুণে 38,
19 3 57, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি 19 4 7, তাহলে কী করতে হচ্ছে 19 দুগুণে 38, 9 5, তাহলে 5 19 কত হচ্ছে আমাদের 5 19 হচ্ছে আমাদের 95। তা সেক্ষেত্রে এটা অ্যান্সার হবে 3250। হ্যাঁ, আমাদের নিবেদিতা ইনভেস্ট করে কত টাকা 3000 টাকা 4000 টাকা 7000 টাকা ইনভেস্ট করে 1 বছর পর 3250 টাকা লাভ করলো। আমি নিচে এই লেখাটা মুছছি, ঠিক আছে। এবার আমি জানবো যে উমা রানী আমাদের কত টাকা লাভ করেছে। কেউ কিন্তু আবার বলতে যাও না উমা রানী, ঠিক আছে। এবার আমি জানি এখানে কয়েকজনের নাম উমা হতে পারে, তা সেক্ষেত্রে দেখো আমি উমা রানী এমনি মজা করে বলছি, কেউ কিছু মাইন্ড করো না। কি 6175 টাকার উমার লাভ, উমা এই যে উমা, যে উমা রানী যাকে বলছি, এ কত টাকা লাভ করেছে। উমার লাভ লভ্যাংশ কত 9/19। আমি একটু আগে কাউন্ট করেছিলাম, কিন্তু আমি এখন জানি কাটাকুটি করলে কত আসে 325। আমি ডাইরেক্ট এখন কি একটা জিনিস, দুটো জিনিস, কি 3250 যখন পেয়ে গেছি, আমি এই সংখ্যা দিয়ে 3250 যদি বিয়োগ করে দিই একই সংখ্যা পাবো। তা আমি একই জিনিসটা কীভাবে বার করছি, আমি ক্যালকুলেশন করছি। তোমরা যদি সেকেন্ড স্টেপে কেউ যদি ক্যালকুলেশন করতে না চাও, তো সেক্ষেত্রে কি তোমরা এখান দিয়ে এটা বিয়োগ করে নেবে, তাহলেই একই অ্যান্সার বেরোবে। আর একটা জিনিস, তোমরা অপোজিট ক্রস কানেকশন মানে করে নেবে, অ্যান্সার চেক করে নেবে যে হচ্ছে কিনা এই দুটো যে অ্যান্সার বেরোবে সেটা যে এটা হচ্ছে কিনা ইকুয়াল, সেটা একবার চেক করে নেবে, ঠিক আছে। তাই কি 5 9 45 5 হাতে আমার 4, 9 2 18 আর 4 22 2 হাতে আমার 2, 3 9 27 আর 2 29, 2925 টাকা। তাই কি নিবেদিতা আমাদের কত টাকা দিল, নিবেদিতা কত টাকা পেলো, নিবেদিতা এত টাকা পেয়ে গেল, উমা এত টাকা পেল। বুঝতে পারছো, তোমাদের পরীক্ষার সময় এই চ্যাপ্টার দিয়ে এই যে এই কনসেপ্ট এইটুকুই আছে, আর কিচ্ছু নেই। এই এতগুলো যে 25টা অঙ্ক দিয়েছে এই চ্যাপ্টার দিয়ে, 15টা অঙ্ক দিয়েছে, কোথা থেকে দিয়ে 15টা অঙ্ক আছে, আর কিচ্ছু নেই। এইটুকুই হচ্ছে কনসেপ্ট। এটাই তোমাদের ঘুরিয়ে ঘাড়িয়ে কীভাবে অঙ্কগুলো করা যায় সেগুলোই আছে। আমরা পরের দিন থেকে তোমাদের কি কোষে দেখিতে ঢুকবো, আজকে কোষে দেখিতে ঢুকছি না। নিশ্চয়ই আমি ঘড়িটা খেয়াল করি ঠিক যে অনেকটা সময় পেরিয়ে গেছে আজকের, আমি কটা বেশি অঙ্ক করালাম না, তাতেই দেখো এতটা টাইম চলে গেছে। তা সেক্ষেত্রে আমি বলছি তোমরা একবার অঙ্কগুলো কীভাবে করেছি একবার প্র্যাকটিস করে আসবে বা দেখে আসবে, কারণ আমি কিন্তু সবসময় প্র্যাকটিস করতে বলি না, কারণ সব ক্ষেত্রে এটা লাগে না, কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে একটু প্র্যাকটিসটা প্রয়োজন। কারণ এই যে জিনিসটা পরপর কী করছি তোমরা একটু ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার উপর অনেকে তোমরা এই কোশ্চেনগুলো পড়তেও একটু সমস্যা হয়, আমি বুঝি। তার জন্য কি তোমাদের বারবার কোশ্চেনগুলো পড়তে হবে, কনসেপ্ট কী বলেছি সেগুলো ভালো করে বুঝতে হবে। কারণ আমি বড় বড় করে কেন বোঝাচ্ছি, কারণ কি আমি ছোটোবেলায় আমিও তো দেখেছি অনেকের এই ছোটোগুলো কোয়ারি থেকে যায়, স্যার এটা কেন হলো, স্যার এটা কেন হলো। তোমাদের অনেকে জিজ্ঞেস করতে তোমরা ভয় পাও, যদি ভয় পাও আমাকে নিচে কমেন্টে মেসেজ করো যে তোমরা কি বুঝতে পারছো না, সেই ছোটো থেকে ছোটো জিনিস যা মাথায় আসছে সব বলো। কারণ এইসব চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাদের অনেক মাথায় থাকে যে এটা কেন গুণ হলো, এত কেন যোগ হলো। আমি এই চ্যাপ্টারটা ভালো করে বললাম যে এটা কেন কোথায় গুণ হলো, সেটা পুরো লেকচারটাকে যদি মাঝখানে দেখে থাকো পুরো লেকচারটা একবার ভালো করে দেখে আসো, ঠিক আছে। আমরা পুরো শেষের দিকে এখন চলে এসেছি, এবার আউটরো দেওয়ার পালা। কি যেটা প্রত্যেকবার মতো বলি, সবাই যদি আমার ক্লাসটাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো। সবাই যদি ক্লাসটাকে পছন্দ হয়ে থাকে, যদি আমাকে পছন্দ হয়ে থাকে যে আমার ভালো পড়িয়েছি বা কিছু, তোমার যদি লাভ হয়ে থাকে একটু বন্ধুদেরকেও একটু লাভ করে দাও, কি এই শেয়ার বাটনে শেয়ারটা করে বন্ধুদের সাথে ছড়িয়ে দাও, যারা এই লেখাগুলো বা এই অঙ্কগুলো তারাও একটু বুঝে ভালো করে অঙ্কগুলো করতে পারে। এই যে বললাম পাশের বাড়ির ছেলে যদি চাও যে পাশের বাড়ির লোক তোমাকে পরীক্ষার সময় হেল্প করবে, তাহলে পাশের বাড়িতেও কিছু জানতে হবে। যদি পাশের বাড়ি যদি ভুলভাল করে থাকে তোমারও তো পরীক্ষার সময় ভুলভালই হয়ে যাবে। তাই জন্য এই জিনিসপত্র পাশের বাড়ির লোককেও তোমরা শেয়ার করে রাখো, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম। প্রয়োগ 10 তোমরা কোষে দেখি 1 2 3 একটু ট্রাই করে আসবে, কারণ কোষে দেখি 1 2 3 একই টাইপের অঙ্ক, একই রকমের অঙ্ক, তোমরা একবার ট্রাই করে আসবে। আজকের মতো আমার এইটুকুই বলে শেষ করছি। সবাই গুড নাইট, টাটা।